আপেক্ষিক জ্যোতির্বিজ্ঞান আমাদের এই যে স্ক্রিনে এখন যে হইতেছে আমি যে চিত্রটা শেয়ার করতেছি, এটা কি বলতে পারবো এটা কিসের চিত্র? দেখা, সেটা হইতেছে মিল্কি ওয়ে এর চিত্র, রাইট। ঠিক আছে, যে আমাদের এইটা হইতেছে মিল্কি ওয়ে, আমরা যে ছায়াপথে আছি সেই ছায়াপথে হইতেছে কি বলতো, সেটা হইতেছে এই যে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে হইতেছে ছবি হইতেছে এরকম, হ্যাঁ। তো এটা হইতেছে আমাদের মিল্কি ওয়ে। তো মিল্কি ওয়ে এর মধ্যে হইতেছে, এই মিল্কি ওয়ে এর মধ্যে একটা হইতেছে নক্ষত্র হইতেছে, আমরা এখানে বিলিয়ন বিলিয়ন হইতেছে তোমার নক্ষত্র আছে, ঠিক আছে। তোমাদের চলো আগে ক্লাস শুরু করার আগে তোমার একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, তোমার আসলে বুঝাই যে আসলে ইউনিভার্স হইতেছে কত বড়। ইউনিভার্স আসলে কতটুকু বড় তোমার একটা আন্দাজ করতেছে একটা জিনিস দেখে, তাহলে তুমি আসলে আন্দাজ করতে পারবা। ওকে, সো এখানে দেখো একটা ভিডিও দিছে। সো ভিডিওটা কি করছে ওরা, ছোট থেকে হইতেছে বড় হবে আর কি। তো দেখো সবাই। নিচে কিন্তু খেয়াল কইরো, নিচে যে সংখ্যাটা আছে ওটা কিন্তু খেয়াল কইরো। তো এইটা হইতেছে আমাদের সোলার প্ল্যানেট, বুঝছো? এই দুপঞ্চে গেছে, এটা হইতেছে আমাদের সোলার প্ল্যানেট আর কি, হ্যাঁ। তারপরে খেয়াল করো, সোলার প্যাড গেছে, এই যে পুরাটা হইতেছে আমাদের সোলার প্ল্যানেট, হ্যাঁ। তো সেই যেটার মধ্যে আছে এটা কুইপার বেল্ট বলে। তারপরে এখানে ডর্ফ প্ল্যানেটস, তারপরে হচ্ছে ডর্ফ প্ল্যানেটস পরে এই যে আদার ক্লাউড, মানে এখন আমরা দেখতেছি আর কি, সান মাঝখানে দেখাইতেছে আর কি। নিচে নাম্বারটা খেয়াল করো। ওকে, আর এটা হচ্ছে গ্যালাক্সি, এটা হচ্ছে আমাদের নেইবারহুড আছে। আমাদের সবচেয়ে কাছের যে নেইবারহুডটা আছে এটা হচ্ছে আর্মাডা, আর অ্যানড্রোমাডা, ঠিক আছে। আমি এটা প্রত্যেকবার ভুল উচ্চারণ করি, মানে সবচেয়ে আমাদের কাছের যে গ্যালাক্সিটা আছে, এবং কত বিলিয়ন বছর পরে, মানে বিলিয়ন বিলিয়ন বছর পরে হইতেছে আমাদের মিল্কি ওয়ে আর এই গ্যালাক্সিটা হইতেছে একে অপরের সাথে হইতেছে সংঘর্ষ হবে। আমার ঠিক মনে নাই, মানে এখানে অনেক তথ্য, তো এই তথ্যগুলো হইতেছে ডাটা ভাইয়ার একদম এক্সাক্ট মনে থাকে না। তো এটা হচ্ছে আমাদের অবজারভেবল ইউনিভার্স। ও এখন আবার কি করবে, বড় থেকে ছোট হবে আর কি। এখন আবার হইতেছে ও ছোট হতে থাকবে, দেখো। এই যে ইলেকট্রন টিলেকট্রন নিয়ে যাইতেছে, আমরা যে কথা বলি যে, আজম হচ্ছে মাথা ধরে গেছে, রাইট। সরি, আমি কই চলে গেলাম আমার, ঠিক আছে। কই ছিলাম? ও হ্যাঁ, এখানে ছিলাম। সো এটা তোমার আসলে কেন দেখাইলাম এই জিনিসটা, ভিডিওটা দেখানোর একটা কারণ আছে। কারণটা হইতেছে, মাঝে মাঝে তোমার লাইফে মনে হবে তোমার প্রবলেম গুলো অনেক বড়,
মানে প্রবলেম গুলো হইতেছে অনেক বেশি জটিল, প্রবলেম গুলো হইতেছে মানে তোমার লাইফের প্রবলেম গুলো অনেক বেশি মিনিংফুল, অথবা তোমার লাইফে যে প্রবলেম গুলো হইতেছে এটা অনেক বেশি সিগনিফিকেন্ট ইউনিভার্সে। তো আমি মাঝে মাঝে হইতেছে এই ভিডিওটা হইতেছে দেখি, তখন মাঝে মাঝে হইতেছে ভাবি যে আমি আসলে কতটুকু ছোট, মানে হইতেছে মহাবিশ্বের তুলনায়, পুরো ইউনিভার্সের তুলনায় আমার জগৎটা হইতেছে কত বেশি পরিমাণে হইতেছে ছোট, কি পরিমাণে হইতেছে ইনসিগনিফিকেন্ট আমার অ্যাক্টিভিটিস গুলা। এটা দেখার পর আমার যেটা মনে হয় কি অনেকটা মনটা ভালো হয়ে যায়। ব্যাপারটা কেন ভালো হয়ে যায় আমার মতে, তোমার তোমার উল্টা কাজও হইতে পারে, অনেকের কাছে মনে হতে পারে তাহলে তো আমি একটা ইনসিগনিফিকেন্ট ব্যাপার স্যাপার, মানে আমার আসলে পুরো ইউনিভার্সে আমার কোনো ধরনের প্রভাব নেই আসলে। এভাবে মনে করলে তোমার মন খারাপ হয়ে যাবে। আর তোমার যদি এরকম ভাবে মনে হয় যে না, আমার কোনো কাজেরই কোনো কনসিকোয়েন্স নাই, আমি এটা করলেও যা হবে ওইটা করলেও তা হবে, আলটিমেটলি মানে আলটিমেটলি সবকিছু করে আসলে আমার আসলে টোটাল যে অবদান সেটা হইতেছে জিরো। তো আমি মাঝে মাঝে হইতেছে যখন পরীক্ষা টরীক্ষা খারাপ হয়, মন টন খারাপ থাকে, অথবা কোনো একটা জিনিস আমি যেভাবে চাই লাইফে ওইভাবে যায় নাই, তখন হইতেছে মাঝে মাঝে এই ভিডিওটা আমি হইতেছে দেখি। ও আচ্ছা, আমি তো আসলে অনেক 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 বেশি ক্ষুদ্র। ঠিক আছে, তো আসলে আমার কোনো ধরনের আসলে আমার 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 কোনো আসলে এফেক্টই নেই টোটাল ইউনিভার্সে, আমার কোনো এফেক্টই নেই। সো টেক ইট ইজি, টেক আ ব্রেথ, ঠিক আছে, ইট উইল বি ওকে, রাইট? এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমি তোমার এটা দেখাইলাম, এন্ড এটা দেখানোর মূল কারণ হচ্ছে আজকে আমরা যেটা পড়বো সেটা তো আসলে ইউনিভার্স নিয়ে। তো তোমার আসলে মাঝে মাঝে বোঝা উচিত যে তুমি আসলে কতটুকু পরিমাণে ছোট, তোমার আকৃতি আসলে কি পরিমাণে হইতেছে কি বলতো ছোট। ঠিক আছে, তো চলো, তো আমরা শুরু করি। তো আমাদের এখানে হইতেছে আমাদের যে মিল্কি ওয়ে, সো মিল্কি ওয়ে হইতেছে গেল। তো এখন হইতেছে মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে আমরা কথা বলবো। তো রহস্য নিয়ে কথা বলার আগেই আমি হইতেছে আইনস্টাইন নিয়ে কথা বলবো অ্যাজ ইউজুয়াল। তো আইনস্টাইন হইতেছে প্রথম হইতেছে সাধারণ আপেক্ষিকবাদ তত্ত্ব দিছে। তো তত্ত্ব দেওয়ার পরে তত্ত্ব অনুসারে দেখা যায় কি মহাবিশ্ব প্রসারিত হইতেছে। প্রসারিত বলতে কি হইতেছে আমি তোমাকে বুঝায় বলবো, সমস্যা নেই। তো এখন যেটা হইতেছে যে এটা, যে ও যখন মানে ফিল্ড ইকুয়েশন বলতেছে এটা স্থির থাকতে পারে না। স্থির থাকতে বলতে কি হইতেছে, তাহলে মহাবিশ্ব সম্প্রসারিত হবে, অর্থাৎ একটা ছায়াপথ আরেকটা ছায়াপথ থেকে দূরে চলে যাবে এরকম, অথবা হইতেছে তারা কি হবে একটা থেকে কাছে চলে আসবে। তো আমাদের মানে তখনকার প্রথমে সবাই ভাবতো যে পুরো বিশ্বটা হইতেছে কি বলতো স্থির। প্রথমে আমরা সবাই ভাবতাম যে আমাদের পুরা যে বিশ্বটা আছে বিশ্বটা হইতেছে আমাদের স্থির হইতেছে কি বলতো একটা বিশ্ব, অর্থাৎ আমাদের এই বিশ্বের মধ্যে যে ছায়াপথগুলো আছে ওগুলো স্ট্যাটিক, অর্থাৎ একটা থেকে দূরেও যাইতেছে না অথবা কাছেও যাইতেছে না, মানে কোনো কিছুই হইতেছে না। তখন কি ছিল ব্যাপারটা, কোনো কিছুই কি বলতো হইতেছিল না, এইটা ছিল আমাদের হইতেছে কনসেপ্ট। ওকে, সো এইটা হইতেছে আমাদের কনসেপ্ট ছিল। এক সেকেন্ড, সরি। সো আমরা যেটাতে ব্যাক করতেছিলাম, ব্যাকে যাই। Sorry, আমরা কই ছিলাম? হ্যাঁ, সো আমরা যেটা ছিলাম আর কি, আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ। তো আমাদের হইতেছে এখানে কি হইতেছে, দেখো আমরা প্রথমে এটা অ্যাজাম্পশন করতো, এবং আইনস্টাইন নিজেও এটা মানতো। তো সে ভাবছিল যে তার সূত্রে কোনো কিছু ভুল আছে, সেই সূত্রটাকে ঠিক করার জন্য সে হইতেছে কি একটা কনস্ট্যান্ট নিয়ে আসছে, এটা নাম দিছে সে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। ওটা দিয়ে সে বলছে যে না আসলে মহাবিশ্ব কি বলতো স্থির, মানে মহাবিশ্ব স্থির মানে কি বলতে বুঝাইতেছে যে একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথের দূরত্ব কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমাদের হইতেছে এডুইন হাবল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী আছে। সে এডুইন হাবল কি করে, পর্যবেক্ষণের সাপেক্ষে দেখে যে অন্যান্য তারাজগতের ডপলার সরণ পরিমাপ করেন। ডপলার সরণ পরিমাপ করেন, এখন এই টার্মটা তোমাদের কাছে নতুন। ডপলার সরণ হইতেছে কি জিনিস তুমি জানো না। আর দেখা যায় যে ও বলে যে দেখা যায় যে সমস্ত তারাজগতের ক্ষেত্রে উচ্চ মানের লাল সরণ হইতেছে। আচ্ছা, তো আমি তোমাকে আসলে বুঝাইয়া বলি যে এডুইন হাবেল কি করছিল। এডুইন হাবল যে কাজটা করছিল সেটা হচ্ছে যে সবগুলা হইতেছে সেটা টেলিস্কোপ দিয়ে পৃথিবী থেকে হইতেছে বিভিন্ন নক্ষত্র যে আছে নক্ষত্র হচ্ছে পর্যবেক্ষণ করতেছে। তো পর্যবেক্ষণ করলে সেই নক্ষত্র থেকে যে আলোগুলো আসতেছিল সে আলোগুলো সেটা ডপলার সরণ নামে একটা জিনিস পর্যবেক্ষণ করছে। তো সেখান থেকে পর্যবেক্ষণ করলে সেখানে সে দেখতেছে যে সমস্ত তারাজগতের কি হয়, উচ্চ মানের কি হইতেছে, লাল সরণ হচ্ছে। তো এটার মানেটা কি আমি তোমাকে বুঝায় বলি। প্রথম কথা হচ্ছে আমাদের ডপলার সরণটা কি এটা একটু বোঝা লাগবে। ডপলার সরণটা কি এখানে একটু বোঝা লাগবে। তো এখানে দেখো একটা স্ট্যাটিক চিত্র আছে, এটা তো পিডিএফ, এটা তো আসলে মুভ করবে না। ঠিক আছে, স্ট্যাটিক চিত্র আছে। তো এখানে আমি প্রথমে তোমাকে সিস্টেমটা বুঝাই বলি। মনে করো এইটা পৃথিবীতে তুমি আসো, আর এইটা মনে করো একটা নক্ষত্র, এইটা মনে করো একটা নক্ষত্র। খেয়াল করো ব্যাপারটা, একটু খেয়াল করো আমার সাথে সাথে, ব্যাপারটা একটু চিন্তা করো তাহলে তুমি বুঝে যাবা। তো এখানে তোমার একটা অ্যানিমেশন আছে, দেখো খেয়াল করো তখন তুমি বুঝতে ভালো করে।
তো নক্ষত্রটা যখন হইতেছে, দেখো চিন্তা করো, নক্ষত্র যখন কাছে আসতেছে, তখন কাছে আসার সময় যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, কাছে আসার সময় যে তরঙ্গগুলো ওর কাছে আসতেছে, দেখো তরঙ্গগুলো কি কাছাকাছি না? মানে যখন হইতেছে এই জিনিসটা কাছে আগে আসতেছে, তখনই তরঙ্গগুলা কাছাকাছি যায়। মানে যখন এই নক্ষত্রটা তোমার কাছে আসবে, তখন হইতেছে এই নক্ষত্র থেকে আমার যে আলোক তরঙ্গগুলো আসবে, সেগুলো কি হয় বলতো, কাছাকাছি ক্লোজলি প্যাকড হবে। দেখো এদের মধ্যে দূরত্ব কমে আছে। কিন্তু যখন ও দূরে যায়, তখন দেখো তরঙ্গগুলোর মধ্যে কি হবে বলতো, আমার দূরত্ব কি করবে বলতো, বেড়ে যাবে। ঠিক আছে? এটা কি বুঝছো? এই কথাটা কি সবাই বুঝতে পারছো? আমাকে কেউ যদি না বুঝো, আমাকে একটু বলো, চ্যাট বক্সে একটু বলো। ওকে, চ্যাট বক্সে একটু বলো যে আমার যখন কাছে আসে, তখন আমার কি হয়, দেখি যে আমার যে জিনিসগুলো আছে ওগুলা কাছাকাছি চলে আসছে। আর যখন ও দূর থেকে তোমার থেকে দূরে সরে যাবে, তখন তুমি কি দেখবে বলো তো, ওর থেকে দূরে দূরে সরে যেতেছে। ঠিক আছে? যেমন খেয়াল করো, এই জিনিসটা যখন এদিকে চলে যেতেছে, তখন দেখো এই ঢেউটা আর এই ঢেউটা দুয়ের মধ্যে কি হইতেছে, দূরত্ব কি করতেছে, আমি একটু আঁকি, আঁকলে বুঝতে পারবা। হ্যাঁ, মনে করো তুমি এটা একটা এভাবে চিন্তা করো, এইভাবে হইতেছে, চিন্তা করো। সরি, আমার আবার এখানে কি হইলো, সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড এক সেকেন্ড। ও, আমার ডিসকানেক্ট হয়ে গেছে ওয়াকমটা, এক সেকেন্ড আমি এটা কানেক্ট করি। আহ, হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমরা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম, যে যখন মনে করো এখন যে উৎসটা, ঠিক আছে, এখন আমার যে উৎসটা, এই যে এখন দেখো আমি আঁকি, তাহলে তুমি ইজিলি বুঝবা। তো এইটা একটা তরঙ্গ ছিল, তাই না? এই যে এখন খেয়াল করো, আমরা পজ করি। হ্যাঁ, সো পজ করে দেখো, এই যে এইটা তো একটা তরঙ্গ, তরঙ্গগুলো এগুলোর মধ্যে দূরত্ব কি করতেছে, কমে যাইতেছে। আচ্ছা, এটা তো পজ করা যায় না, এই এক তো সমস্যা। হ্যাঁ, মানে করো এইখানে চিত্র করে দেখো, এখানে হইতেছে ঢেউ যেগুলো আছে, ঢেউগুলা কাছাকাছি। আর এখানে দেখো, এই যে এখন দেখো, এই যে এই ঢেউগুলা কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এটা মুভ করতেছে, তো ভালো সমস্যা হইলো। মুভ করলে তো এটা কেমনে ইয়া করবো। ওকে, দাঁড়াও। সো এই যে আমার এটার মধ্যে আমার যে হইতেছে ডিস্টেন্স গুলো আছে, এখান থেকে চিন্তা করে দেখো, ডিস্টেন্স গুলা দুইটা তরঙ্গের মধ্যে কমে যাইতেছে। আর যখন দূরে আসতেছে, তখন কি করতেছে বলতো, বেড়ে যাইতেছে। কেউ যদি না বুঝো আমাকে একটু বলো তো এটা, আমাকে যদি এটা যদি এখন কেউ না বুঝো, আমাকে একটু হইতেছে কাইন্ডলি জানাও, যে ভাইয়া আমি বুঝি নাই, যে ওগুলা কাছাকাছি চলে আসে, আর কখন কোনটা কোথায় যায় বলতো, দূরে দূরে হইতেছে চলে যায়। ওকে, ওকে। আচ্ছা, অনেক বলতেছে বুঝে নাই, আমরা একটা কাজ করি, যারা হইতেছে বুঝে নাই তাদের হইতেছে আমরা আবার এখানে যাই, নর্মাল হইতেছে পিডিএফ এ যাই, স্ট্যাটিক চিত্র দেখাই, তাহলে তুমি বুঝবা। ওকে, আমি তোমাকে একটা সিম্পল একটা জিনিস বুঝাই, সিম্পল একটা জিনিস বুঝাই, তুমি আমার কথা মন দিয়ে এখন শোনো। তো মনে করো হইতেছে এইটা আমি একটা স্টার আঁকছি, হ্যাঁ, এটা একটা তারা। তারা থেকে হইতেছে আলো কি হইতেছে বলতো, নির্গত হইতেছে। তো যখন হইতেছে প্রথম আলোটা নির্গত হইতেছে, সেটা হইতেছে এরকম, এই যে এটা, এটাকে তরঙ্গ মুখ বলতাম, মনে আছে? হ্যাঁ, তরঙ্গ কি বলতাম বলতো, মুখ বলতাম। এখন চিন্তা করো, মনে করো এইটা কি হইতেছে বলতো, বের হয়েছে, এই যে এইখানে আমি একটু দূরে আঁকি, হ্যাঁ, এই যে এইটা হইতেছে বের হয়েছে, এই যে এইটা এইটা, ঠিক আছে, এইটুকু। আচ্ছা, যদি মনে করো তারাটা যদি স্থির থাকতো, তারাটা যদি স্থির থাকতো, তাহলে হচ্ছে পরের যে তরঙ্গ মুখটা আছে, পরের যে লাইট ওয়েভটা আছে, সেটা হচ্ছে এইটা হইতো। এখন তারাটা কি বলতো, স্থির। এই যে তারাটা আমার কি বলতো, স্থির। কিন্তু খেয়াল করো যদি তারাটা হইতেছে গতিশীল হয়, তাহলে প্রথম তরঙ্গ মুখটা যেদিকে থাকবে, এই যে এদিকে আমার প্রথম তরঙ্গ মুখটা, পরে তারাটা কি করবে, একটু সরে গেছে, তাই না? তারাটা একটু সামনের দিকে কি করছে, সরে গেছে। তো সরে যাওয়ার কারণে হইতেছে পরে তরঙ্গ মুখটা কি করে বলতো, আরো একটু কাছে চলে আসবে, এই যে এইভাবে কাছে চলে আসবে। ভাই ড্রয়িংটা খুবই বাজে হয়েছে, বাট বুঝতে পারবা তুমি। যে আমার চিন্তা করে দেখো তাহলে, এই দুইটা তরঙ্গ মুখের মধ্যে আমার যে ডিস্টেন্স, এটা কি তো তরঙ্গ কি বলি, দৈর্ঘ্য বলি। তাহলে এইখানে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, আর এইখানে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, এটাকে ল্যামডা প্রাইম নাম দিলাম। দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি হবে, এইটা বড় হবে, ল্যামডা বড় হবে, না ল্যামডা প্রাইম বড় হবে? আমাকে চ্যাট বক্সে জানা দাও তো, যারা বুঝো নাই, যে কোনটা বড় হবে। ল্যামডাটা বড় হবে, আর ল্যামডা প্রাইমটা কি হবে বলতো, ছোট হবে। তার মানে উৎসটা যখন কাছে আসে, তখন তরঙ্গ দৈর্ঘ্যের কি হয় বলতো, সংকোচন হয়। তরঙ্গ দৈর্ঘ্যের কি হয় বলতো, সংকোচন হবে। আর যদি হইতেছে উৎসটা কি করে বলতো, দূরে সরে যায়, তাহলে আমার কি হয়ে যায় বলতো, ল্যামডাটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এবার কি বুঝতে পারছো? যেমন এখন এখন আমি তোমাকে বলি, এটা তো কি বুঝাইছি, যে আমার
এই তারাটা কই আসতেছে, সামনের দিকে আসতেছে, হ্যাঁ। তারাটা যদি এখন পিছে যাইতো, খেয়াল করো, পিছে চাইলে কি হইতো, এই যে দেখো এইটা হইতেছে আমার প্রথম তরঙ্গ মুখ। আর যদি তারাটা এখন যদি পিছে চলে যায়, এই যে মনে করো এই যে পিছে চলে গেছে, পিছে গেলে পরে তরঙ্গ মুখটা যখন ছাড়বে তখন তো এটা এই জায়গায় থাকবে, তাই না, এই যে এই জায়গায় থাকবে। তাহলে দুইটার মধ্যবর্তী আমার যে ডিস্টেন্স, এটা কি করবে বলতো, বেড়ে যাবে। তাহলে তখন যদি হইতেছে তারাটা দূরে সরে, এই যে একবার দূরে সরে যায়, অবজারভারের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে আমার কি হয় বলতো, ল্যামডাটা কি করবে বলতো, বেড়ে যাবে। আর যদি আমাদের কাছে সরে আসে তাহলে হচ্ছে ওখান থেকে নির্গত ল্যামডাটা কি হয়ে যাবে, আমার ছোট হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো জিনিসটা? এটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, পাশে এখানে একটা আরেকটা চিত্র আছে, এই চিত্রটা হইতেছে তোমার সাউন্ড ওয়েভ দিয়ে হইতেছে বোঝানো হয়েছে, ঠিক আছে। সাউন্ড ওয়েভ দিয়ে হইতেছে বোঝানো হয়েছে যে তোমার এটা যে কোনো ওয়েভের ক্ষেত্রেই হয়। যে দেখাইছে যে অ্যাম্বুলেন্সটা কি করে, যদি কাছে আসতে থাকে, এদিকে কাছে আসতে থাকে, তাহলে এই যে আমার যে তরঙ্গগুলো আছে, এই যে আমার যে তরঙ্গগুলো, এই যে তরঙ্গগুলো, এগুলো সব কি ক্লোজলি প্যাকড হয়, এগুলা কাছাকাছি হয়। আর যার থেকে দূরে সরে যায়, খেয়াল করো ব্যাপারটা, খেয়াল করো, মনে করো হইতেছে আমি যদি এখানে থাকি, দুইটা মানুষ চিন্তা করো, একটা মানুষ হইতেছে এই জায়গায় আছে, আচ্ছা এই কালার তো বোঝা যেতেছে না, তো আমি একটা অন্য কালার নিই, এই যে এইখানে মনে করো এখানে একজন মানুষ আছে, তো এর কাছে আমার চিন্তা করে দেখো, এখানে নায়িকা ওরে এখানে আঁকি, তাহলে বুঝতে পারবে ভালো করে। এই যে এখানে দেখো, তার কাছে যে তরঙ্গগুলো আসতেছে, তার তরঙ্গগুলোর মধ্যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি হইতেছে বলতো, বেশি। এই যে তার কাছে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে না, বেশি। কিন্তু যদি সে এখানে থাকতো, তার কাছে তরঙ্গ দৈর্ঘ্য গুলো কি মনে হতো বলতো, ছোট। তার মানে একটা নক্ষত্র যদি তোমার সামনে আসে, তাহলে ওখানে হইতেছে তোমার যে নির্গত, যে ওখান থেকে তারা থেকে যে বিকিরিত যে আলোক রশ্মিগুলো আছে, সেই আলোক রশ্মিগুলা কি হইতেছে আমার কাছে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের সংকোচন হবে। আর যদি দূরে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বলতো, বেড়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তো এখন ও যেটা দেখছে এটাকে বলা হয় ডপলার সরণ, এই জিনিসটাকে বলা হয় ডপলার সরণ। এখন আমাকে একটা জিনিস বলো, লাল আলো আর নীল আলো কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল আলো না নীল আলো তরঙ্গ বেশি? লালের তরঙ্গ বেশি, তাই না? আচ্ছা, তাহলে মনে করো তুমি যে নক্ষত্রগুলা দেখবা, সেই নক্ষত্রগুলো যদি তরঙ্গ দৈর্ঘ্য হইতেছে লালের দিকে অগ্রসর হয়, ওটা যদি ক্রমাগত লাল হয়, তাহলে তুমি কি বুঝবা, ওটার কি কাছে যাইতেছে নাকি দূরে যাইতেছে? তোমার কি মনে হয়? মানে আমরা জানি যে একটা নক্ষত্র যদি হইতেছে আমার কি হয় বলতো, নক্ষত্র থেকে যদি আমার থেকে দূরে সরে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। আর তুমি যদি দেখো যে ক্রমাগত তোমার যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে সেগুলো রেড শিফট হইতেছে, অর্থাৎ সেটা লালের দিকে সরে যাইতেছে, অর্থাৎ দৃশ্যমান যে আলোগুলো তুমি পাইতেছিলে ওর কাছ থেকে, সেগুলো হইতেছে লালের দিকে বলতো সরে যাইতেছে। তো এটা কি বলা হয়, রেড শিফট। এই তো নাইস। তো এখন এটাই হইতেছে এডুইন হাবল দেখছে। এডুইন হাবল যেটা বলতেছে এটা কি, সে বলতেছে লাল সরণ, উচ্চমানের কি হইতেছে বলতো, লাল কি হইতেছে বলতো, সরণ বলতেছে। এখন এডুইন হাবল হইতেছে যা যেখানেই তাকাইছে কেন, অথবা যে নক্ষত্রই ও চেক করছে না কেন, সব নক্ষত্রের ক্ষেত্রেই দেখছে যে লাল সরণ হয়েছে। তার মানে কি, যেই ছায়াপথ গুলাই ও দেখছে না কেন পৃথিবী থেকে, সবগুলা কি করতেছে বলতো, পৃথিবী থেকে কি করতেছে বলতো, দূরে সরে কি বলতো, যাইতেছে। তো এখান থেকে সে বুঝতে পারে যে আমরা যে গ্যালাক্সিতে আছি, সেই গ্যালাক্সি থেকে আমাদের নেইবারিং যে গ্যালাক্সি আছে, সবাই কি করতেছে, একজন আরেকজনের থেকে কি করতেছে, আমার দূরে সরে কি করতেছে বলতো, যাইতেছে। তো এখানে থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে মহাবিশ্ব আসলে স্থির না, মহাবিশ্ব আসলে এক্সপ্যান্ডিং। ঠিক আছে, মহাবিশ্ব হইতেছে আমার কি বলতো, এক্সপ্যান্ডিং। তাহলে মানি হইতেছে কোন একটা যদি নক্ষত্র থাকে, কোন একটা নক্ষত্র যদি তোমার কাছ থেকে দূরে সরে যায়, তাহলে হইতেছে ওখান থেকে হইতেছে রেড শিফট হবে। আর যদি কাছে সরে আসে তাহলে কি হবে, আমার ব্লু শিফট হবে। ঠিক আছে। তো এখন এখন দেখো, এটুকু যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে, তো আমরা একটা সিম্পল ম্যাথ করি, ঠিক আছে, একটা সিম্পল হইতেছে ম্যাথ করি। এটা কোন ভর্তি পরীক্ষা জানে আসছিল আমি শিওর না। ঠিক আছে। তো এখানে বলছে যে একটা হাইড্রোজেন বর্ণালী পর্যবেক্ষণ করে দেখা গেল যে তার হইতেছে এত এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য থেকে এত মিটারে কি হয় বলতো, বিচ্যুত হয়েছে। বলা হয়েছে তারাটি দর্শকের দিকে এগুচ্ছে নাকি দূরে যাচ্ছে। খেয়াল করো, আমাকে এটা দৈর্ঘ্য হয়ে গেছে ল্যামডা প্রাইম, এবং অবভিয়াসলি ল্যামডার মান হইতেছে ল্যামডা প্রাইমের থেকে বড়, অর্থাৎ প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল, এখন তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে। তাহলে আমাকে 1 নাম্বার কোশ্চেনের উত্তরটা বলে দাও তো। 1 নাম্বার যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের উত্তরটা বলে দাও, তারটা কি দর্শকের দিকে এগুচ্ছে নাকি দর্শক থেকে দূরে চলে যেতেছে? কি মনে হয়?
কাছে কি করতেছে বলতো, আগাইতেছে, কাছে আগাইতেছে। কেন কাছে আগাইতেছে? কারণ এখানে খেয়াল করো, এখানে হচ্ছে 4861 আর এখানে কত 4857। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কি করছে বলতো, হ্রাস পাইছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাওয়া মানে কি হইতেছে বলতো, এটা দর্শকের থেকে কি আসতেছে বলতো, দর্শকের দিকে দিকে এগুচ্ছে, দর্শকের দিকে এগোচ্ছে, দর্শকের দিকে হইতেছে এগোচ্ছে। এখন দেখো পরের পার্টটা হইতেছে যে আমি এখান থেকে কেমনে বুঝবো তারাটার বেগ কত, তারাটার হইতেছে বেগ কত। এখন এই ফর্মুলা তোমাদের বই হইতেছে প্রমাণ নাই, ডপলার সরণি হইতেছে তোমাদের বই হইতেছে প্রমাণ নাই। তো আমি তো প্রমাণ তো বিনা কারণে যেটা নাই ওটা তো আসলে পড়ানোর কোনো দরকার নাই। আমি তোমাকে সূত্রটা সুন্দর করে লিখে দিই কিভাবে এটা বের করবা। তুমি হইতেছে পরে যদি তোমার প্রমাণ জানতে ইচ্ছা করে, মানে আমি এটা প্রমাণ জানি এটা কি কোত্থেকে কিভাবে আসছে, তোমার যদি ক্লাসে এসে মনে হয় যে না প্রমাণটা তুমি আগ্রহী আমাকে জিজ্ঞেস করো, আমি তোমার উত্তর দিয়ে দিব। তো এটা হইতেছে এরকম ভাবে আমি লিখি, আস্তে আস্তে বুঝাই, যে হইতেছে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু হইতেছে ল্যামডা ডিভাইডেড বাই ভি বাই সি। আচ্ছা এটার মানে কি, এটা হইতেছে আমি সমান সমান লিখি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্যের কি বলতো পরিবর্তন, অর্থাৎ আগের তরঙ্গ দৈর্ঘ্য আর পরের তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ পরের তরঙ্গ দৈর্ঘ্য। মানে সোজা হিসাব দুইটা পার্থক্য নিবা, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এটা প্লাস মাইনাস কিনা ম্যাটার না। আর সেটা হচ্ছে যে পূর্বের আদি তরঙ্গ দৈর্ঘ্য, আদি তরঙ্গ দৈর্ঘ্য, আদি হইতেছে আমার তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে তারার বেগ, তারার বেগ, মানে তারাটা হইতেছে কত বেগে যাইতেছে, ডিভাইডেড বাই হয়ে যাবে আলোর বেগ, ডিভাইডেড বাই হয়ে যায় আলোর বেগ, আলোর হইতেছে বেগ, আলোর হইতেছে বেগ। তাহলে এখন এখান থেকে তো আমরা ইজিলি পারবো। আমরা কি করব বলতো, আমরা জাস্ট মানগুলোকে সিম্পলি বসাই দিব। কত বসাবো, ল্যামডা মাইনাস হইতেছে ল্যামডা প্রাইম, কারণ ল্যামডা বড়, ল্যামডা হইতেছে বড়, ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই হবে ল্যামডা ইকুয়ালস টু আসবে তোমার কত ভি ডিভাইডেড বাই কত আসবে সি। তাহলে এখান থেকে ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম যদি আমি করি, তাহলে যেটা আসবে আমি এখানে জাস্ট লিখে দিই 4.861, 86.1 মাইনাস হইতেছে 4.857 10⁻⁹ ডিভাইডেড বাই হবে ল্যামডা, ল্যামডা কত আসতেছে 48.61, 10 কত হয়ে যায় বলতো -9 ইকুয়ালস টু হয়ে যাবে আমার তারার বেগ কত বলতো ভি ডিভাইডেড বাই হচ্ছে সি, সি কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কি পাওয়া যায় বলতো, তারার যে কতটুকু বেগ আছে ইকুয়েশনে বসালে তুমি তারার বেগটা হইতেছে পেয়ে যাবা, তারার বেগটা এখান থেকে পেয়ে যাবা। সো এই যে শেষ এটুকু। আর যদি এটা কার প্রমাণ জানতে ইচ্ছা করে আমাকে বইলো, ভাই এটা প্রমাণ জানি, ক্লাস শেষ হইতেছে তোমার আমি প্রমাণটা দেখাই দিব। কিন্তু তোমার ডপলার সরণের যে থিওরি ছিল এটা কিন্তু তোমার এখন কি বলতো নাই, মানে এটা আমাদের 14 সালের যে বই ছিল, 2014 সালে যারা এইচএসসি দিছে তাদের বই এটা লাস্ট ছিল। এই যে আমার সাথে যে আজকে নোমান আছে, নোমানের বইও ছিল না, 15 ব্যাচেও তোমার ডপলার সরণ হইতেছে ছিল না। তো ডপলার সরণ দেখে এভাবে বোঝা যায় একটা উৎস কত বেগে আগে আসতেছে অথবা কত বেগে কি করতেছে বলতো দূরে সরে যাইতেছে। তো এটাকে বলা হইতেছে ডপলার সরণ। ঠিক আছে, এবার দেখো আমরা যখন এখানে বুঝতে পারলাম, তো এই যে সিদ্ধান্ত নিছে, তো এডুইন হাবেল করে কি, প্রথম বলেন যে দূরবর্তী যতগুলা ছায়াপথ আছে সবগুলার বেগের সামগ্রী পরিচালনা করে দেখা যায় যে এরা সবাই সবার থেকে দূরে সরে যেতেছে। অর্থাৎ আমাদের যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সি তার আশেপাশের যে অন্যান্য গ্যালাক্সি আছে তো সবার থেকে দূরে সরে যেতেছে। আর দূরে সরে আমি মানে হইতেছে কি, মহাবিশ্ব কি হইতেছে বলতো সম্প্রসারিত হইতেছে। এরপরে বলছে যে যে যাদের এদের মধ্যে দূরত্ব যত বেশি তারা পরস্পর থেকে তত দূরে হইতেছে, তত বেশি বেগে কি করে বলতো দূরে সরে যায়। অর্থাৎ দুইটা ছায়াপথের মধ্যবর্তী, দুইটা হইতেছে ছায়াপথের মধ্যবর্তী, ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব যত বেশি তারা তত দ্রুত কি করে বলতো দূরে সরে যায়। তো এইটাই হইতেছে হাবল হইতেছে একটা সিম্পল সূত্র দিছে, সেই সূত্রটা হইতেছে এরকম ভি, ভি ইকুয়ালস টু কি বলতো এইচডি, এইচডি হইতেছে কত বেগেও সরে যেতেছে, কত বেগেও দূরে সরে যেতেছে, অর্থাৎ দূরে সরে যাবার বেগ, দূরে সরে যাবার বেগ অথবা রিসিডিং ভেলোসিটি যেটাকে বলে, দূরে সরে যাবার কি বলতো বেগ। আর এইচ হইতেছে
এইচ হইতেছে হাবলের ধ্রুবক, এইচ কে বলা হইতেছে হাবলের ধ্রুবক, এইচ কে বলা হইতেছে আমার কি বলতো হাবলের ধ্রুবক। আর ডি হইতেছে ছায়াপথের, ছায়া যে পথ আছে ছায়াপথের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী হইতেছে কি বলতো দূরত্ব, ছায়াপথ অথবা তুমি যা দিয়েছো তার কি বলতো মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো যত বেশি দূরে থাকবে হাবল বলছে সেটা তত বেশি কি করে বলতো দূরে সরে যাবে। এখন ও এটা কেমনে বুঝছে, ও হইতেছে এক্সপেরিমেন্টাল ডাটাগুলা নিছে, ডাটাগুলা নিয়ে ও কি করছে বলতো এই দূরত্ব থেকে হইতেছে ও বুঝতে পারছে যে যত বেশি দূরত্ব এই রেড শিফটের সাথে সে তুলনা করছে আর কি, এই যে রেড শিফট আছে না এর সাথে সে তুলনা করছে, তুলনা করে বুঝতে পারছে যত দূরে ছায়াপথ সেটা তত দ্রুত কি করে বলতো দূরে সরে যাবে। ঠিক আছে, এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হাবলের কি করছে বলতো ধ্রুবকটা বের করা হয়েছে। তো হাবলের ধ্রুবকটা কি, হাবলের ধ্রুবকটা হইতেছে এরকম দেখে দেখো, এইচ ইকুয়ালস টু কত হয়ে যাবে, এইচ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ডি। তাহলে একটা নক্ষত্র নিচে আর একটা ওর থেকে দূরত্ব হইতেছে পরিমাপ করছে, তো ভি বাই ডি দিয়ে হইতেছে বুঝতে পারছে এইচ এর মান কত। তো এইচ এর মান আমি যদি লিখি, এটা দেখো এটার ইউনিট কি হবে, এটা হইতেছে মিটার পার সেকেন্ড, খেয়াল করো, আর এটা কি বলতো মিটার, তার মানে এটার ইউনিট কি হবে পার সেকেন্ড, তো এটার ইউনিট হইতেছে প্রায় কত আসে 2.2 10 টু দি পাওয়ার মাইনাস 18, 18 পার সেকেন্ড। তো এটা হইতেছে আমার কি বলতো হাবলের কি বলতো কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি হইতেছে হাবলস কনস্ট্যান্ট বলি। 2.2 10 টু দি পাওয়ার মাইনাস 18 পার সেকেন্ড। এখন তোমার এটা মুখস্থ থাকা লাগবে না, কারণ এটা পরীক্ষার মধ্যে কি করে বলতো তোমাদের দিয়ে দিবে। ওকে ফাইন, ঠিক আছে। তো এরপরে হইতেছে এখানটা সিম্পল ম্যাথ আছে। আজকের চ্যাপ্টার খুবই সোজা, মানে আমাদের ইভেন মনে করো কিছুক্ষণের মধ্যে আর মনে করো 15-20 মিনিটের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই এই 3 টাইপের অঙ্ক আছে আর কি, তাহলে ওইটা পড়লেই আমাদের শেষ হয়ে যায়। তো এখানে বলছে যে কোনটা তারা থেকে আগত আলোক রশ্মি, ঠিক আছে, অনুযায়ী প্রতীয়মান হয় যে পৃথিবী থেকে তারাটি 2.7 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে। তো পৃথিবী থেকে, আচ্ছা এখানে কি জানি পৃথিবীর মাঝখানে কি চলে আসছে আমি বুঝলাম না, ঠিক আছে, সেটা মুছা ফেলাতে হবে। ঠিক আছে, সো সরি, এখান থেকে কালো দাগ এটা কেন আসলো আমি এটা বুঝলাম না, পৃথিবীর মাঝখানে এটা কি আসলো, যাই হোক এনিওয়ে এর বলছে পৃথিবী হতে তারাটির দূরত্ব হইতেছে কত, পৃথিবী হতে আমার যে তারাটা আসবে সেটা দূরত্ব হইতেছে কত, তো এটা বের করতে হবে। তো এখানে ভি এইচ ডি সবকিছুর মান দিয়ে দেওয়া আছে, তুমি যেটা করবা ভি ইকুয়ালস টু এইচ ডির ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তো ভি এর মান কত 2.7 10 টু দি পাওয়ার হইতেছে 8, এইচ এর মান কত 2.2 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু কত হয়ে যাবে আমার ডি। তাহলে এখান থেকে আমি কার মান বের করতে পারবো, ডি এর মানটা কি করতে পারবো বলতো বের করতে পারবো। তাহলে এখান থেকে আমার ডি এর মানটা চলে আসবে। ওকে, তো এরপর এরপর তোমাকে একটা কথা না বললেই না, ঠিক আছে, একটা কথা না বলে না, হাবলস কনস্ট্যান্ট কিন্তু একটা কনস্ট্যান্ট না, হাবলস কনস্ট্যান্ট ইজ নট আ কনস্ট্যান্ট। তো এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা, তাই না, হাবলস কনস্ট্যান্ট ইজ নট আ কনস্ট্যান্ট। ওকে, এটার মান কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, তাহলে এটারে আবার কনস্ট্যান্ট নাম দিল কেন, এটা খুবই একটা আজগুবি জিনিস, তাই না। তো এইটা হইতেছে শোনার পরে হইতেছে আমার অবস্থা এরকম হয়ে গেছিল আর কি, যে কনস্ট্যান্ট না এটার নাম আবার কেন কনস্ট্যান্ট দিছে, দিস ওয়াজ মাই ফেস হ্যাঁ, আমি মাঝে মাঝে বুঝি বুঝি যে তোমাদের আমি বললে মানে আমরা টিচাররা বললে হইতেছে তোমাদের মাথায় আসলে কি হয়। হ্যাঁ, আমার মোটামুটি শিওর যে আমি তোমাদের যখন লাস্ট ক্লাসে মনে হয় অ্যাম্পলিফায়ার বুঝেছিলাম অনেকের অবস্থা এরকম হয়েছে। হ্যাঁ, যে কি হইলো ব্যবস্থা। হ্যাঁ, একজন আমার ইংলিশ ভার্সনের ক্লাসে একজন ওহমের সূত্র ভুলে গেছে অ্যাম্পলিফায়ার বুঝানোর পরে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা হয় আর কি। তো এখন আমি আসলে তোমার এটার ব্যাখ্যাটা পড়ছি যে হাবলের কনস্ট্যান্ট ক্যান কনস্ট্যান্ট না। হ্যাঁ, আমি আসলে কিছুই বুঝিনি টু বি অনেস্ট। হ্যাঁ, তুমি যদি ইন্টারেস্টেড হও তুমি এটা দেখতে পারো যে হাবলের কনস্ট্যান্ট ক্যান কনস্ট্যান্ট না, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা আছে। ওকে, ওকে, তো আমাকে সামিহা উত্তর জানাই দিছে, ধন্যবাদ সামিহা। আচ্ছা, তো যাই হোক তুমি মান বসাবা চলে আসবে। তো এবার হইতেছে আমাকে একটা পোল কোশ্চেন আছে, তোমরা পোল কোশ্চেনটা একটু দ্রুত সবাই হইতেছে অ্যান্সার দিয়ে দাও। বলা হয়েছে যে ছায়াপথের লাল বিচ্যুতি আমাদের কাছে তার বেগের কি হয়, মানে কিসের সে ইয়া করবে, তার বেগের কোন ধরনের সম্পর্ক সেটা নিয়ে বলা হইতেছে, বেগের কোন ধরনের সম্পর্ক বেগের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। আমি সূত্রটাও লিখে দিই, যে আমার যতটুকু বিচ্যুতি হইতেছে, যে মনে আছে না তরঙ্গ দৈর্ঘ্যের বিচ্যুতি ল্যামডা
ডিভাইডেড বাই হইতেছে ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু কত হয়ে যাবে, তারার বেগ কত আসতেছে ভি, ডিভাইডেড বাই কত আসবে সি। তাহলে আমাকে বলছে লাল বিচ্যুতিটা আমাদের কাছে তার কোন ছায়াপথের লাল বিচ্যুতি তার বেগের কি হবে, বেগের কোন কোন ধরনের বেগের সাথে সে কিভাবে কি বলতো সম্পর্ক যুক্ত। একটু দ্রুত আমাকে চ্যাট বক্স জানা দাও 30 সেকেন্ডের মধ্যে। অমি আমাকে জিজ্ঞেস করেছে ভাই আমি সিলেটি কিনা। না, আমি সিলেটি না, আমি নোয়াখালী। ঠিক আছে, আমি হইতেছে মানে মানে যদি অবশ্য খাস নোয়াখালী বলা যায় কিনা, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর আমার দেশের বাড়ি হইতেছে লক্ষ্মীপুর। হ্যাঁ, যদিও আমি 2 বার মাত্র গেছি সারা জীবনে দেশের বাড়িতে। ওকে। আচ্ছা, আমি বলছি যে আমি ফেনীর। হ্যাঁ, তাহলে তো আমরা কাছাকাছি। Okay. দেশের বাড়িতে খুব এটা বেশি যাওয়া হয় না। হ্যাঁ। ওকে, ও ফারহানা বলতেছে আমি রামগঞ্জের, আমিও রামগঞ্জের, অনেক লক্ষ্মীপুরের মানুষ দেখা যেতেছে তো। আচ্ছা, তো যাই হোক, তো যেটা বলতেছিলাম আমরা, তো আমি পোলটা ইন করে দেই। হ্যাঁ, তো সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিছো, শেয়ার করে দিলাম রেজাল্টটা। সেটা হচ্ছে কি হবে, আমার ডেল্টা ল্যামডা বুঝাই যেতেছে তারার বেগের কি হবে, সমানুপাতিক হবে। তারার বেগের কি হবে, সমানুপাতিক হবে। তাহলে এটা কি হবে, যে উত্তর কত হয়েছে বলো তো, সমানুপাতিক। অ্যান্সার কি হবে আমার বি। ছায়াপথের লাল বিচ্যুতি তাদের কাছে তার বেগের কি হইতেছে বলো তো, সমানুপাতিক, বেগের হইতেছে সমানুপাতিক। ঠিক আছে, ওকে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই, একটু দেখবা তাহলে হইতেছে পেয়ে যাবে। ওকে, সো এবার এবার হইতেছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগ ব্যাং। তো আমরা একটা ব্যাপার স্যাপার খুব দেখি, আমি ফেসবুকে প্রচুর দেখি হইতেছে আস্তিক নাস্তিকরা খুব মারপিট করতেছে। হ্যাঁ, যে বিগ ব্যাং সত্য কিনা, বিগ ব্যাং ভুল কিনা, অথবা হইতেছে সায়েন্স দিয়ে বোঝানোর ট্রাই করতেছে, অথবা এটা হইতেছে কিনা খেয়াল করতেছে কিনা। তো আমি 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 তোমাকে একটা ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার প্রথমে একটা জিনিস বলবো না এটা। আচ্ছা, প্রথমে বলি বিগ ব্যাং জিনিসটা আসলে কি। তো মহাবিশ্ব আসলে কিভাবে সম্প্রসারণ হইছে, হ্যাঁ কিভাবে সম্প্রসারণ হইছে, অথবা হইতেছে মহাবিশ্ব কিভাবে সূচনা হয়েছে, এর উপর বেশ কয়েকটা তত্ত্ব আছে। তার মধ্যে সবচেয়ে মানে হইতেছে এখন সবচেয়ে পপুলার যে তত্ত্বটা সেটা হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাং যে আসলে ঘটছে কিনা সেটা আমরা কেউ এখনো জানি না, বাট আমাদের হইতেছে এটা হচ্ছে মোস্ট পসিবল কি বলতো এক্সপ্লেনেশন, এটা হচ্ছে মোস্ট পসিবল হইতেছে কি এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশনটা কি আমি তোমাকে বলি। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা হইতেছে কি আমি তোমাকে একটু যদি বুঝায়া বলি ব্যাপারটা তুমি বুঝতে পারবা। তো বিগ ব্যাং যেটা বলতেছে, বিগ ব্যাং যেটা বলে সেটা হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারণ হওয়ার আগে, ঠিক আছে, সেটা হচ্ছে তীব্র ঘনত্বের একটা ছোট্ট একটা বিন্দুর মধ্যে আবদ্ধ ছিল। হ্যাঁ, ছোট্ট একটা তীব্র ঘনত্বের একটা বিন্দুতে আবদ্ধ ছিল, এটাকে বলে সুপার অ্যাটম। ঠিক আছে, তো এই সুপার অ্যাটমের বিস্ফোরণের মাধ্যমে এটা কি হয়, আদি বিশ্বের কি হয়, জন্ম হয়। এখন যে প্রসারণ পরিমাপ করে দেখছে যে এটা হইতেছে 13.8 বিলিয়ন বছর আগে এই মহা বিস্ফোরণ ঘটছিল। ঠিক আছে, কসমিক ব্যাকগ্রাউন্ড কসমিক রেডিয়েশন হইতেছে তোমার দেখা হইতেছে বিজ্ঞানী এটা আন্দাজ করছে 13.8 বিলিয়ন বছর আগে এই মহা বিস্ফোরণ কি করছিল বলতো, ঘটছিল। এখন কথা হইতেছে প্রথমে কি ছিল, প্রথমে হইতেছে যে সেটা উচ্চ শক্তি ঘনত্ব এবং উচ্চ তাপমাত্রা এবং চাপ বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ ছিল। ওকে, উচ্চ চাপ বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ ছিল। এবং এর পরের স্টেপে কি হয়েছে, এর মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পরে 10⁻⁻43 সেকেন্ড পর পদার্থবিজ্ঞানের সূত্রগুলা কার্যকারিতা লাভ করে। মানে হইতেছে এর আগে আমাদের এখন যে ফর্মুলাগুলো আছে ওগুলা অ্যাপ্লিকেবলই ছিল না। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেবলই ছিল না। এখন তুমি জিজ্ঞেস করতে পারো কেন অ্যাপ্লিকেবল ছিল না, উত্তর হবে আই ডোন্ট নো। ঠিক আছে, দুঃখজনক ভাবে এইটা নিয়ে ভাইয়ার জ্ঞান হইতেছে খুবই কম। মানে বিগ ব্যাং থিওরি হইতেছে, মানে বিগ ব্যাং থিওরি আসলে মানে যেটা বলা হইতেছে মেইন ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে দাঁড় করা হয়েছে স্টিফেন হকিংস, বুঝছো। এখন স্টিফেন হকিংসকে কনসিডার করা হয় আইনস্টাইনের পরে হইতেছে তোমার, মানে সে হইতেছে সেকেন্ড মোস্ট ফেমাস ফিজিসিস্ট ইন দা ওয়ার্ল্ড আর কি। ঠিক আছে, তো এই যে তার যে বই আছে ওই বইটা হইতেছে আমি একবার অ্যাটেম্প্ট নিছিলাম একটু পড়ার জন্য। হ্যাঁ, যাতে একটু জ্ঞান ট্যান ঝাড়তে পারি মানুষের সামনে। হ্যাঁ, ওইটা দেখা বুঝতে পারছি ওইটা ওয়ে অ্যাবভ মাই পে গ্রেড। ঠিক আছে, মানে ইটস ইটস সামথিং বিয়ন্ড মাই রিয়েলাইজেশন। তো আমি এখন তোমার এটা গল্পের মতন করে বলবো আর কি। যেমন ট্রানজিস্টর যখন পড়াইছি তখন যেমন একটা যেমন ব্যাপার স্যাপার ছিল যে ভাই কি জানতে চাও আমার খালি জিজ্ঞেস করো, আমি তোমাকে এখনই জানা দিতেছি। কারণ আমি তো ইলেকট্রিক্যালের, তো আমরা ওগুলো অনেক পড়ছিলাম। হ্যাঁ, মানে ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ডায়োড কিভাবে কাজ করে, ওগুলা হইতেছে অনেক পড়ছিলাম আর কি। তো ওইগুলা অনেক
ক্লিয়ার আইডিয়া ছিল আর কি, বাট এইটা নিয়ে অতটা ভাইয়ের ক্লিয়ার আইডিয়া নেই। তো আমি তোমাকে জাস্ট গল্পের মতন করে হইতেছে বলি, এবং তুমি ওইটুকু আপাতত জানলেই হলো। কিন্তু পরে তুমি যদি কোনো সময় কসমোলজি পড়ো, ঠিক আছে, যেমন আহ আমাদের উদ্ভাসী একটা স্টুডেন্ট হইতেছে হার্ভার্ডে কসমোলজি পড়তে চলে গেছে। হ্যাঁ, তো ওর নামটা আমার মনে নাই। ওর হইতেছে কোন ক্লাস জানি হইতেছে, একটা দুটো আমি ক্লাস নিছিলাম, মডেল টেস্ট হয় যখন তোমাদের, তখন নিছিলাম আর কি। তো আমার মনে আছে যে ও কসমোলজি পড়তে গেছে আর কি। তো ওইরকম যদি তুমি পড়তে টড়তে যাও তখন তুমি এগুলো আবার পাবা। ইঞ্জিনিয়ারিং এ এটা আর তোমার আর এটা পড়ানো হয় না। ওকে, তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো প্লাঙ্কের যে সময়টা আছে, প্লাঙ্কের আমার যে সময় আছে, প্লাঙ্কের সময়টা এটার পরে দশার পরিবর্তন হয়, এখান থেকে মহাজাগতিক স্ফীতি শুরু হয়, এখান থেকে মহাজাগতিক সম্প্রসারণ শুরু হয় আর কি। তো মহাবিশ্বের যত আয়তন বাড়তে থাকে ততই এর তাপমাত্রা কমতে থাকে, এবং এর বিস্ফোরণের পরে মহাবিশ্ব যখন ঠান্ডা হয়ে থাকে তখন এনার্জি থেকে ম্যাস হয়ে যায়। ই ইকুয়ালস টু আমরা কি করছিলাম, এমসি স্কোয়ার না? তো প্রথমে সাব এটমিক কণা থাকে, তারপর হইতেছে সেখান থেকে হইতেছে আমার পরমাণু হয়, পরমাণু থেকে গ্যাসের মেঘ হয়। প্রথম যে পরমাণুগুলো ছিল সেগুলো ছিল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এগুলা, এবং পরে এগুলো একত্রিত হয়ে কি হয়, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি হয়ে যায়, যে আমি তুমি এভাবেই হইছি। ঠিক আছে, আমি তুমি এভাবেই হইছি। তো এখন বিগ ব্যাং নিয়ে একটা কথা আছে, বিগ ব্যাং নিয়ে এই কথাটা ভাইয়া খুব মন দিয়ে ভাইয়ের কথাটা শুইনো। তো আমি যখন প্রথম বিগ ব্যাং পড়ছিলাম তখন হইতেছে আমার ধারণা ছিল এরকম, যে বিগ ব্যাং হইতেছে দ্য আলটিমেট থিওরি। হ্যাঁ, বিগ ব্যাং হইতেছে অলরেডি এটা এক্সপ্লেইন করে ফেলছে যে কিভাবে মহাবিশ্ব তৈরি হয়েছে, বাট ব্যাপারটা আসলে ভুল। পরে আমি যেটা জানতে চাইছি, বিগ ব্যাং হইতেছে সবথেকে সমর্থিত যে তত্ত্বটা আছে সেইটা। হ্যাঁ, মানে হইতেছে এখন পরবর্তীকালে নানান যে আবিষ্কার হয়েছে সেই তত্ত্বটাকে এটাকে সমর্থন করে। কিন্তু আমরা জানি যে বিজ্ঞানের ক্ষেত্রে পরম সত্য বলে কিছুই নেই। আজকে যে জিনিসটা সত্য, পরে কোনো নতুন আবিষ্কারের কারণে আবার কি হয়ে যেতে পারে, এই সত্যটাই কি হয়ে যেতে পারে বলতো, পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই, নিউটনের সূত্রগুলো আমরা সবসময় কি ধরে আসছি, ঠিক ধরে আসছি, আমরা বলে আসছি যে ভর হইতেছে একটা অপরিবর্তনশীল, ভর হইতেছে আপেক্ষিক না। কিন্তু পরে হইতেছে আমরা দেখছি, যখন আমরা যখন থিওরি অফ রিলেটিভিটি পড়ছি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ছি, তখনই আমরা জানছি না ভরও কি বলতো একটা পরিবর্তনশীল জিনিস। তাই বিগ ব্যাং হইতেছে সবচেয়ে সমর্থিত কি হইতেছে বলতো একটা জিনিস। এখন এখানে কি আমি কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি, যেমন আমার আমার হচ্ছে ছোটকাল থেকেই হইতেছে তোমার মানে সায়েন্সের প্রতি একটা অসাধারণ রেভারেন্স, অসাধারণ একটা রেসপেক্ট কাজ করে। মানে বইয়ের মধ্যে এটা লেখা আছে, তার মানে এইটাই হয়, এইটাই ধ্রুব সত্য কথা। তো এরকম ভাবে হইতেছে আমি ছোট থাকতে অনেক মানুষের সাথে তর্ক করতাম। হ্যাঁ, মানে বিভিন্ন জিনিস নিয়ে তর্ক করতাম আর কি। মনে করো যেমন হইতেছে, যেমন অনেকে হইতেছে, আমি বলি যে স্টিফেন হকিংস মারা যাওয়ার পর অনেকে অনেক উল্লাস প্রকাশ করছে, কারণ স্টিফেন হকিংস হইতেছে তোমার এইথিসিস্ট ছিল। ওকে, এইথিসিস্ট ছিল। তো স্টিফেন হকিং মারা যাওয়ার পর হইতেছে আমি দেখছি যে ফেসবুকে অনেক বেশি মানুষ উল্লাস প্রকাশ করছে। হ্যাঁ, তো বলছে যে মানে গড সেড, ঠিক আছে, স্টিফেন হকিংস ইজ নো মোর, এই টাইপের কথাবার্তা হইতেছে আমি দেখলাম। হ্যাঁ, সো আমি একটা জিনিস তোমাদের একটা জিনিস বলি ফর মাই পার্সপেক্টিভ, এন্ড এটা তোমাকে বলতেছি আজকে লাস্ট ক্লাস বলে এটা তোমার আসলে বলতেছি, সেটা হচ্ছে যে কোনো সময় সায়েন্স দিয়ে রিলিজিয়নের ব্যাখ্যা করার ট্রাই করবা না। হ্যাঁ, ইটস আ টোটালি লেম থিং। এটা কেন লেম থিং? ধরো তুমি যদি সায়েন্স দিয়া, মনে করো তুমি যদি এভাবে বলতে চাও, তুমি যে রিলিজিয়নই ফলো করো না কেন, তুমি যে রিলিজিয়নই মানে ফলো করো না কেন, ঠিক আছে, ওয়েদার ইটস হইতেছে তুমি হিন্দুইজম, অথবা হইতেছে ইসলাম, অর হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, অর হচ্ছে বুদ্ধিস্ট, ঠিক আছে, যেটাই তুমি ফলো করো না কেন, তুমি যদি তোমার রিলিজিয়নটা হচ্ছে মোর সাইন্টিফিক বলতে চাও, অথবা তুমি যদি তোমার রিলিজিয়নটা যে বেশি কি বলবো একসেপ্টেবল, ওটা যদি সায়েন্সের মাধ্যমে বুঝতে চাও, তাহলে হচ্ছে তুমি আসলে কোনটাকে বেশি গুরুত্ব দিতেছো, সায়েন্সকে নাকি তোমার বিলিফটাকে? তাই না? তুমি হচ্ছে তোমার কি করতেছো, অবশ্যই তোমার সায়েন্সটারে তুমি কি করতেছো বলো তো, বেশি গুরুত্ব দিতেছো। সো আমার তোমার কাছে মনে হবে, আমি তোমাকে এটা জাস্ট বলতেছি কথাটা, সেটা হইতেছে তুমি কখনো হইতেছে আহ এই সায়েন্স দিয়ে হইতেছে তুমি এই আবার হইতেছে এই রিলিজিয়ন টিলিজিয়ন এগুলো আবার ব্যাখ্যা করতে চাও না। ওকে, মানে তুমি হইতেছে সায়েন্সের জায়গায় রাখো, আর হইতেছে তোমার আহ রিলিজিয়ন জায়গায় রাখো। ঠিক আছে, সুমে আমাকে জিজ্ঞেস করতেছে এগুলা আমি কেন বলতেছি, এগুলা বলার কারণ হইতেছে কারণ আমি মানুষজন অনেক লেম তর্ক করতে দেখি। হ্যাঁ, তো এই লেম তর্কগুলো হইতেছে এই যে তোমার মনে করো এইটা মানে সে খুবই কম ফিজিক্স পড়া, মনে করো হইতেছে এক দুই পাতা একটা ভিডিও টিডিও দেখা মানুষের সাথে ধুমায়া তর্ক করতেছে। হ্যাঁ, তো তার আসলে কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। তোমরা যাতে এই ধরনের কাজগুলো না করো আর কি। হ্যাঁ, তো এই কারণে না করে, এই কারণে তোমাদের বলতেছি আর কি, যে এই টাইপের তর্ক টর্ক করো না মানুষের সাথে। হ্যাঁ, এনিওয়ে,
যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, তো এটা গেল হইতেছে আমাদের বিগ ব্যাং। সো এইটুকু হইতেছে গেল। সো এইবার আমরা যে কথাটা হইতেছে যাই, আমরা পরে যাই, আমরা হইতেছে আমরা এখন দেখবো যে এটা তো আমরা স্টার্ট নিয়ে কথা বলছি, যে বিগ ব্যাং এর হইতেছে কি বলতো স্টার্ট, মানে আমরা কিভাবে হইতেছে ইউনিভার্স স্টার্ট হয়েছে। আর এখন তাহলে কিভাবে ইউনিভার্স ইন্ড হবে ওইটা নিয়ে আলোচনা করবো, দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ আমার মহাবিশ্বের শেষ পরিণতি কি হবে, আমাদের মহাবিশ্বের শেষ পরিণতি কি হবে। তো এখানে শেষ পরিণতির ব্যাপারটা কি আছে দেখো। তো এখানে শেষ পরিণতি হইতেছে আমাদের পসিবলি হইতেছে চারটা আউটকাম হইতে পারে। চারটা আউটকাম কি কি দেখো। প্রথম আউটকামটা হইতে পারে যে মহাবিশ্ব প্রসারিত হইতেছে, এখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে হইতেছে সে আবার প্রসারিত হয়ে হয়ে একটি পর্যন্ত যাবে, হওয়ার পরে আবার সে কি করবে বলতো সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। এই যে এইটা হইতেছে ফার্স্ট আউটকাম। তো এটাকে বলা হইতেছে বিগ ক্রাঞ্চ বলে আর কি, হ্যাঁ, যে বারবার সংকুচিত হবে, বারবার প্রসারিত হবে, বারবার সংকুচিত হবে, বারবার কি হবে বলতো প্রসারিত হবে, ঠিক আছে। তো এবার সো এইখানে এইখানে ব্যাপারটা হইতেছে গেল, এইটা গেল হচ্ছে তোমার এক্সেলারেটিং বা ডি এক্সেলারেটিং পার্টের ব্যাপারটা। এইখানে খেয়াল করো পরেরটা কি, পরেরটা বলতেছে যে ও প্রসারিত হইতে হইতে, প্রসারিত যখন হইতে থাকে, প্রসারিত হইতে হইতে এক সময় কি হয়ে যায় বলতো, এটাকে কনসিস্টেন্ট হয়ে যায়, এই জায়গাটা হইতেছে কনসিস্টেন্ট হয়ে যায়, মানে হইতেছে ও যে হারে প্রসারিত হয়ে থাকে, প্রসারণের হারটা কি করতে থাকে, কমতে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড, মানে এইভাবে হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ঠিকই প্রসারিত হবে, বা প্রসারণের হারটা কি করতে থাকবে বলতো, কমতে থাকবে। তো একসময় কি হয়ে যাবে, এটা স্যাচুরেশনে পৌঁছে যাবে অথবা সম্পৃক্ত হয়ে যাবে, অর্থাৎ মানে বাড়ার রেটটা হইতেছে কমতে 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 ফ্ল্যাট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটাকে ফ্ল্যাট ইউনিভার্স, তুমি হইতেছে ফ্ল্যাট, মানে ফ্ল্যাট উইথ ইউনিভার্স হইতেছে এইটাকে বলে যে সমতল হয়ে যাওয়া বলে আর কি। মানে আমার বৃদ্ধির হারটা তোমার কি হবে না, আর বাড়বে না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে হইতেছে ওর বৃদ্ধির হারটা কমতে থাকবে, হ্যাঁ, মানে যতই যাবে ওর বৃদ্ধির হারটা কি করতে থাকবে আমার, কমতেই কি করে বলতো থাকবে, ওকে। সো এরপর, এরপর দেখো, এরপর হইতেছে যে কোস্টিং ইউনিভার্স বলে একটা জিনিস আছে। কোস্টিং ইউনিভার্স হইতেছে এরকম যে যত হইতেছে টাইম যাবে তত হইতেছে কি করবে বলতো, ওর এই যে এই জায়গায় হইতেছে টাইম যত বেশি কি করতে থাকবে, যাইতে থাকবে, তত বেশি আমার মহাবিশ্ব কি হতে থাকবে বলতো, প্রসারিত কি হতে বলতো হইতে থাকবে, তত বেশি প্রসারিত থাকবে। এটা সর্বদা কি বলতো প্রসারণশীল, কিন্তু এটা কনস্ট্যান্ট রেটে কি হয় বলতো প্রসারিত হবে। আর লাস্টের আর একটা মডেল, মানে এই চারটা আউটকাম হইতে পারে। আরেকটা হইতেছে তোমার এরকম যে বাড়তেছে তো বাড়তেছেই, এটা হইতেছে দ্রুত হারে বাড়তে থাকবে, এক্সেলারেটিং রেটে কি করে বলতো ইউনিভার্স কি হবে, এক্সপ্যান্ড হবে। তো এটাকে বলে এক্সেলারেটিং ইউনিভার্স বলে, এটাকে বলে বিগ রিপ বলে আর কি, হ্যাঁ। তো এরকম চারটা হইতেছে কি আছে বলতো মডেল আছে, এরকম চারটা হইতেছে আমার কি আসতে পারে বলতো মডেল আসতে পারে, ঠিক আছে। আর লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক হোল, হ্যাঁ, লাস্ট যে টপিক আছে সেটা হচ্ছে ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোল হইতেছে এমন একটা জিনিস, যে জিনিসটা হইতেছে মহাকাশের এমন একটা বিশেষ স্থান যেখান থেকে কোনো কিছু, এমনকি আলো, আলো পর্যন্ত কি করতে পারে না, বের হয়ে আসতে পারে না, অর্থাৎ ওই বস্তুটা থেকে কোনো আলো কি হবে না বলতো, নির্গত হবে না। এটা তৈরি হয় খুব বেশি পরিমাণ ঘনত্ব বিশিষ্ট এটি ভর থেকে, খুবই বেশি পরিমাণ ঘনত্ব আছে এরকম এটি ভর থেকে কি হয় বলতো, আমার কি হয় বলতো ব্ল্যাক হোলের তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন চিন্তা করো যে আমাদের হইতেছে, আচ্ছা ও সাইরাস আমাদের একটা কোশ্চেন করছে, ভাই বিগ ব্যাং হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, কিন্তু আরো কোনো কি থিওরি আছে, 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 মোটমাট মনে হয় চারটা থিওরি আছে, মোটমাট হচ্ছে চারটা হইতেছে থিওরি আছে যে আসলে কিভাবে হয়। তবে আমরা হইতেছে এখন সবচেয়ে একসেপ্টেবল হইতেছে বিগ ব্যাং, আমাদের বইয়ের মধ্যে হইতেছে দেওয়া হইতেছে তোমার বিগ ব্যাং, ওকে। আচ্ছা, সিনজিৎ বলছে আমাকে কি কি, আমার তো মনে নাই, এটা তো মানে ইয়া টাইপের জিনিসপত্র, তো এটা তো মুখস্থ নাই আমার ভাই, হ্যাঁ, যে কোনগুলা কোনগুলা আছে, বাট তুমি হচ্ছে ইন্টারনেটে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা। তোমার যে কোনো কোশ্চেন, তোমাদের এই কসমোলজি নিয়ে আসলে অনেক স্টুডেন্টের অনেক কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন তুমি ইন্টারনেটে সার্চ দিলেই তোমার হচ্ছে অনেক কিছু চলে আসবে, অনেক রিসোর্স চলে আসবে, ব্যাখ্যা ট্যাখ্যা সহ আর কি, তাই না। ওকে, তোমরা যা যারা ইন্টারেস্টেড, তোমরা আমি আমি হাইলি সাজেস্ট করি যে তুমি দেখতে পারো ইচ্ছা করলে, হ্যাঁ। ওকে, তো এখন ব্ল্যাক হোল হইতেছে ব্যাপারটা হইতেছে, ব্ল্যাক হোলে, ব্ল্যাক হোলে মনে করো হইতেছে কোন একটা ব্ল্যাক হোল, এই যে এটাকে হইতেছে আমরা বলিতেছে ব্ল্যাক হোল, যে ওখান থেকে আলো কি করবে বলতো আসতে পারবে না, ঠিক আছে। তো এখন চিন্তা করে দেখো, ব্ল্যাক হোলের মধ্যে একটা জিনিস আছে ঘটনা দিগন্ত বা সহনশীল রেডিয়াস। সহনশীল রেডিয়াস হচ্ছে নির্দিষ্ট যে এলাকার ভেতর থেকে আলো আর কি করতে পারবে না বলতো, বের হয়ে আসতে পারবে না। তো ধরো 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 হইতেছে এইটা আমাদের আমাদের ব্ল্যাক হোল।
সো ধরো হইতেছে এইটা হইতেছে আমাদের ব্ল্যাক হোল। ওকে, সো এইটা হইতেছে আমাদের ব্ল্যাক হোল, এটা হইতেছে আমাদের ব্ল্যাক হোল। সো ব্ল্যাক হোল হইতেছে মনে করো এই যে রেড, সরি, যে এই যে এইটুকু, মনে করো যে এই রেড অঞ্চল পর্যন্ত যতটুকু জায়গা আছে এটার মধ্যে দিয়ে কোনো কি করবে না বলতো, আলো কি আসতে পারবে না বলতো, বের হয়ে আসতে পারবে না। এটাকে আমরা বলি ঘটনা দিগন্ত, বা এটাকে কি বলি বলতো, সোয়ারশীল কি বলবো বলতো, রেডিয়াস বলে, এটাকে সোয়ারশীল কি বলি, রেডিয়াস। ওকে, সো এবার এবার ঠিক আছে। আচ্ছা, সাইরাস বলছে ব্ল্যাক হইলে রেড হইলো কেন? আর এটা তো এরিয়ার বুঝাইছি আর কি, যে আমি হচ্ছে বুঝাইছি যে এইটুক জায়গার মধ্যে দিয়ে, এটা তো তোমাকে জাস্ট আলাদা ডিস্টিংশন করার জন্য, যে এইটুকের মধ্যে থেকে কোনো আলো কি করতে পারবে না বলতো, ফেরত আসতে পারবে না। ঠিক আছে, তো একটা জিনিস আমাকে বলো তো, তোমাদের মনে আছে না, যে মনে আছে না একটা বস্তু থেকে, পৃথিবী থেকে একটা বস্তু ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে এটা হইতেছে পৃথিবীর আকর্ষণ থেকে বের হতে পারে, এটাকে কি বলে? এটা কি এটা জিনিসটা মনে আছে? আমরা হইতেছে চ্যাপ্টার 6 এ পড়ছিলাম মহাকর্ষ অভিকর্ষে, ওটা কি বলে বলতো, মুক্তি কি বলে বলতো, বেগ বলে। খেয়াল করো, আমাদের মুক্তি বেগ ছিল ভিই সমান সমান 2 gm ডিভাইডেড বাই কি হবে বলতো, আর 2 dm ডিভাইডেড বাই কি হইতেছে বলতো, আর। ঠিক আছে, তো এখন এখন হইতেছে দেখো একটা কথা, আমি তোমাকে একটা জিনিস বলি, যদি আমার এই জিনিসটা আলো বের হতে পারে না, তাহলে বলতো মুক্তি বেগটা কত হইতে হবে? মুক্তি বেগটা কত হইতে হবে? যদি ব্ল্যাক হোল থেকে যদি আলো বের হইতে না পারে, ঠিক না, আলো যদি আমার বের হইতে না পারে, তাহলে ওই জায়গার মুক্তি বেগটা কার সমান হবে? ন্যূনতম কার সমান হইতে হবে? মানে মুক্তি বেগ হইতেছে ন্যূনতম যে বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে ওইটা ওই গ্রহের আকর্ষণকে অতিক্রম করে কি করতে পারে বলতো, অসীমে চলে যেতে পারে। তো এখন একটা জিনিসের ব্ল্যাক হোল হইতে হইলে ওটার মুক্তি বেগ অ্যাটলিস্ট কত হওয়া লাগবে? ওটার মুক্তি বেগ কি হওয়া লাগবে? অ্যাটলিস্ট আলোর বেগের কি হইতে হবে বলতো, সমান হইতে হবে। অর্থাৎ একটা বস্তু আলোর বেগ পাইলেও কি হইতে পারে না বলতো, বের হয়ে আসতে পারবে না। তাহলে ন্যূনতম যেটা হইতে হবে, আমার ওই জিনিসটার মুক্তি বেগটা কত হইতে হবে, আলোর বেগের কি হইতে হবে বলতো, সমান হইতে হবে। 3 × 10⁻⁸ হইতেছে 8 ডিভাইডেড বাই, ইকুয়ালস হয়ে যাবে 2 gm ডিভাইডেড বাই হইতেছে আর। ওকে, অমি একটা চমৎকার কোশ্চেন করছে আমাদের, বলছে যে আলো যদি ফেরত না আসে তাহলে ওইটাকে আমরা দেখবো কিভাবে বা কিমনে দেখি। একটা জিনিস আমি তোমাকে অমির কাছে কোশ্চেন করি, কোন জিনিসের উপস্থিতি বুঝতে কি আমার সবসময় ওখান থেকে আলো নির্গত হয়ে আমার চোখে আসা লাগে, নাকি অন্যভাবে একটা বস্তুর অস্তিত্ব বোঝা যায়? যেমন মনে করো তুমি অন্ধকারে হইতেছে হাঁটতেছো, তো অন্ধকারে হাঁটলে ব্যাপারটা চিন্তা করো, তুমি যদি কারোর সাথে ধাক্কা খাও তাহলে তুমি কি বুঝবা না যে ওই জায়গায় একটা লোক দাঁড়ায় আছে? তাই না? অবশ্যই বুঝবা যে ওই জায়গায় একটা লোক দাঁড়ায় আছে, কারণ তুমি ওখান থেকে কি খাইছো বলতো, একটা ধাক্কা খাইছো। যদিও ওখান থেকে কোনো আলো তোমার চোখে কি বলতো, আসে নাই। ঠিক তেমনি ভাবে ব্ল্যাক হোলের, ব্ল্যাক হোল যেটা আছে, কিন্তু কিন্তু যে ব্ল্যাক হোলে কিন্তু তুমি তুমি যদি ওখান থেকে কোনো লাইট নাও আসে, ব্ল্যাক হোলে যে তীব্র হইতেছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, যে তীব্র যে গ্র্যাভিটেশনাল পুল, সেটা তুমি ঠিকই কি করবা বলতো, ফিল করবা। তার মানে হইতেছে একটা ব্ল্যাক হোল যেটা আছে, ব্ল্যাক হোলের উপস্থিতি তুমি ঠিকই কি করতে পারবা বলতো, বুঝতে পারবা। সেখানে কোনোই কি হবে না বলতো, সমস্যা হবে না, ওখান থেকে তোমার আলো আসা তোমার কাছে আসলে পৌঁছানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এটা খুবই ভালো কোশ্চেন ছিল, এটা আমি যখন পড়ছিলাম তখন আমার কাছে এই কোশ্চেনটা মনে হয়েছিল, যে লাইট না আসলে ব্ল্যাক হোল আসবে কেমনে, ব্ল্যাক হোলটাকে আমরা বুঝবো কেমনে। ঠিক আছে, আচ্ছা আমাকে স্যান্ডি কোশ্চেন করেছে, ভাইয়া আলোর বেগের সমান হইতে হবে কেন? কারণ আলোর বেগে যদি সমান না হয়, আমি তো বলতেছি কি ঘটনা দিগন্তের মধ্যে আলো এর বাইরে পৌঁছাতে পারে না, তাহলে মুক্তি বেগটা আলোর বেগের সমান হইতে হবে না? মুক্তি বেগটা যদি আলোর বেগের সমান যদি না হয়, তাহলে তো তোমার মুক্তি বেগ যদি আলোর বেগের থেকে যদি কম হয়, তাহলে তো কি করবে, ওই আলোর বেগের থেকে যদি কম হয়, আলো তো কি করবে, ওই গ্রহ থেকে কি হতে পারবে বলতো, বের হইতে পারবে। তাহলে আমার মুক্তি বেগটা তো অ্যাটলিস্ট কি হতে হবে বলতো, আলোর বেগের কি হতে হবে বলতো, সমান হইতে হবে। এর থেকে বেশি হইলেও সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট কি হতে হবে বলতো, সমান হইতে হবে। এখন যে জায়গার মধ্যে দিয়ে, যেটুক জায়গার মধ্যে দিয়ে তোমার হইতেছে মুক্তি বেগটাও কি হয়, তোমার আলোর বেগের সমান হয়, ওটাকে আমরা বলি হইতেছে ঘটনা দিগন্ত, বা সোয়ারশীল কি বলি বলতো, রেডিয়াস বলি, সোয়ারশীল রেডিয়াস বলে এটাকে। ওকে, তো এবার খেয়াল করো, তো এখানে একটা ম্যাথ আছে আমাদের, বলছে যে আমার একটি নক্ষত্রের ভর হইতেছে সূর্যের ভরের 4 গুণ।
এখন সূর্যের ভর কত? সূর্যের ভর হইতেছে এম নট ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻30 কেজি। তাহলে হইতেছে ওই নক্ষত্রের ভরটা যদি এম হয় তাহলে এটা কত হয়ে যাবে 4 এম নট। 4 হইতেছে এম নট। যদি নক্ষত্রের কৃষ্ণ বিবরে রূপান্তরিত হয় তবে এর সৌরশীল রেডিয়াস কত হবে? অর্থাৎ এটা যদি একটা কি হয় বলতো কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল হয়, তাহলে ওইটার যে রেডিয়াসের মধ্যে দিয়ে কোনো আলো প্রবেশ করলে বের হতে পারবে না, সেটা আমার কি করতে হবে বলতো বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা জানি যে সি ইকুয়ালস টু হয়ে যাবে আমার 2gm ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো আর। তাহলে সেখান থেকে আমার যেটা চলে আসবে আর ইকুয়ালস টু 2gm ডিভাইডেড বাই কত চলে আসবে বলতো সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এখন এখান থেকে কত আসবে 2 ইন্টু দেখো 2 ইন্টু জি 6.67 10⁻⁻11 ইন্টু এম এর মান কত আসবে আমার 4 4 ইন্টু কত আসবে দেখো তো 4 ইন্টু 2 ইন্টু 10 হইতেছে 30 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 3 ইন্টু 10⁻8 স্কোয়ার। সামিহা আমাকে একটা কোশ্চেন করছে এর মাঝে যে শুধুমাত্র আলো ফিরে না আসলে কি ঘটনা দিগন্ত হয়, মানে আলোটা ও ফিরতে দিবে না, মানে ব্যাপারটা এমন না যে ও শোষণ করে ফেলতেছে, মানে তোমার ড্রেসটাও তো আলো শোষণ করে ফেলে সেই টাইপের জিনিস না। ওর গ্র্যাভিটেশনাল পুলের কারণে কি হইতে পারতেছে না, আলোটা বের হইতে পারতেছে না, আলোটা ওইখান থেকে বের হইতে পারতেছে না। শুধু আলো ফিরে আসার ঘটনাটা এরকম না, বলতেছে আমার যে ধরনের ইন্টারস্টেলার অবজেক্টের জন্য আমার কি হইতেছে বলতো যে লাইট লাইট হইতেছে ওখান থেকে নির্গত আলো বের হইতে পারবে না গ্র্যাভিটেশনাল পুলের জন্য, সেটাকে আমরা কি বলি বলতো ব্ল্যাক হোল বলবো। ঠিক আছে, সেইটাকে আমরা হইতেছে ব্ল্যাক হোল। ঠিক আছে, অনেকে আমার অ্যান্সার জানা দিতেছে, আমি অ্যান্সারটাও লিখে দিই তাহলে তোমাদের উদ্দেশ্যে। এটা হয়ে যাবে 1.2 10⁻, কত হয়ে যাবে 4 অ্যাপ্রক্সিমেট 4 মিটার। এটা হইতেছে আমার অ্যাপ্রক্স ওকে। সো এটা হইতেছে আমাদের কি বলতো অ্যাপ্রক্স। ওকে, ফাইন। তো এবার তোমাদের উদ্দেশ্যে একটা পোল কোশ্চেন আছে, এটা তোমাদের উদ্দেশ্যে একটা পোল কোশ্চেন আছে। তোমরা পোল কোশ্চেনটা সবাই হইতেছে একটু আনসার করে দাও, একটু চিন্তা ভাবনা করে সবাই হইতেছে আনসার করে দাও। এটাই আমাদের শেষ, কিন্তু আমাদের আজকে আর কিছু নাই, আজকে আর কিছুই নাই। ঠিক আছে, তোমরা হইতেছে এটা সবাই হইতেছে আনসার করে দাও। বলছে এটি কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ হইতেছে 25 কিলোমিটার এন্ড 40 কিলোমিটার। তাদের ভরের অনুপাত কত হবে? তাদের ভরের অনুপাত কত হবে? সবাই একটু দ্রুত করে দাও। সূত্রটা কি ছিল যে আমার হইতেছে কত হবে সি ইকুয়ালস টু 2gm ডিভাইডেড বাই ছিল হইতেছে আর। ঠিক আছে, তো আমাকে বলছে দুইটার ঘটনা দিগন্ত বলে দিছে, তাদের বলছে ভরের অনুপাত কি করতে বের করতে। এটা সাস্টে আসছিল এই প্রবলেমটা, আমাদের যে এখন যে প্রবলেমটা করাইতেছে এটা সাস্টে তোমার আসছিল। Okay? সবাই করতে থাকো। ওকে, আমরা পোলটা ইন করে দেই, সময় তো হয়ে গেছে। তো দেখো, খেয়াল করো কি হইতেছে, আমি শেয়ারও করে দিই রেজাল্টটা। দেখো খেয়াল করো, প্রথমে হইতেছে আমার জন্য আমি দেখি প্রথমে আমরা কি লিখতে পারি। তাহলে হইতেছে আমাদের কি দরকার, আর আর কি লিখতে পারি সি স্কোয়ার ইকুয়ালস টু 2gm ডিভাইডেড বাই হইতেছে আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হইতেছে আর ইকুয়ালস টু 2gm ডিভাইডেড বাই কি লিখতে পারি সি স্কোয়ার। তো খেয়াল করো খেয়াল করো তাহলে হচ্ছে আমি আর 1 সমান সমান লিখতে পারবো। আচ্ছা, মানে আচ্ছা সরি, আমাদের তো এম আর এম টু অনুপাত বের করা লাগবে, সো এটা আসলে এইভাবে না লেখা আমি এইভাবে লিখি, তাহলে তোমার জন্য আরেকটু সোজা হবে। সো আরেকটু সোজা হবে যে এম ইকুয়ালস টু আর সি স্কোয়ার ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই 2g, এভাবে লেখাটা বেটার হবে আমার জন্য। হ্যাঁ, সো এখান থেকে আমি যদি লিখি আমার কত আসবে, m1 ইকুয়ালস টু চলে আসবে r c স্কয়ার ডিভাইডেড বাই 2g, এখানে r1 নাম দেই, আর এখানে চলে আসবে m2 সমান সমান r2 c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2g। তাহলে খেয়াল করো এই দুটোকে যদি অনুপাত করি আমরা, তাহলে চলে আসবে m1 বাই m2 ইকুয়ালস টু চলে আসবে r1 বাই আসবে r2, r1 বাই আসলো r2, তাহলে এটা অপশন কত হয়ে যাবে, অপশন হয়ে যাবে এ। এখান থেকে আমার অপশন কত হয়ে যাবে, আমার এ। ওকে, ঠিক আছে, তাহলে হইতেছে আমরা দেখলাম যে অপশন হইতেছে এ। তো সবাই হইতেছে আশা করি হইতেছে বুঝছো, ঠিক আছে, তাহলে অপশন কি হইতেছে বলো তো, এ হয়ে যাবে। ওকে ফাইন, তো আমাদের এইটুকুই ছিল। আর তুমি বই খুললে দেখবা যে এর বাইরে আর তোমার কোনো ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স কোনো কিছু নাই। তুমি একটু হইতেছে হালকা রিভিশন টিভিশন করবা, রিভিশন টিভিশন করলেই তোমার হইতেছে ক্লাসটা, তুমি হইতেছে যা যা বললাম সবকিছু সঠিকভাবে হইতেছে ভালোভাবে বুঝে যাবা। এবার তোমাদের উদ্দেশ্যে ক্লাস যেহেতু আজকে শেষ ক্লাস, তোমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা ভাইয়া বলি এবং এই কথাগুলো খুবই প্রয়োজনীয়। তুমি মন দিয়ে ভাইয়ার কথাটা হইতেছে শুইনো। হ্যাঁ, তো আমার প্রথমে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে আমাদের আমাদের আসলে এইচএসসি রেজাল্টের টার্গেটটাই কি, আমাদের এইচএসসি রেজাল্টের একমাত্র ফাংশনালিটি হইতেছে কোনো ভালো একটা জায়গায় কি হইতেছে ভর্তি হওয়া। এছাড়া আসলে এইচএসসি রেজাল্টের আর কোনো গুরুত্ব নাই। যেমন আমাকে এখন কেউ জিজ্ঞেস করবে না আমি এইচএসসি তে কি পাইছি, আমি এখন এইচএসসি তে বাংলাতে এ প্লাস পাইছি বা ইংলিশে এ প্লাস পাইছি, এগুলো কোনো কিছুই কি করবে না বলো তো, আর জিজ্ঞেস করবে না। এখন আমরা যেটা কাজটা করি, যে সমস্যাটা হয় আমরা যে অ্যাডমিশনে, এখন তো তোমাদের এক ব্যাচ যারা হইতেছে সিনিয়র আছে তাদের তো অ্যাডমিশন ক্লাস এখন ভাই নিতেছি। অ্যাডমিশন ক্লাস নেওয়ার সময় আমরা যেটা দেখতেছি অবস্থাটা অনেকটা হয়েছে এরকম, অবস্থাটা আমাদের হয়ে গেছে অনেকটা এই রকম। তো এইরকম মানে হচ্ছে স্কুলে আমরা অনেক বেশি সিরিয়াস থাকতাম, স্কুলে আমাদের অনেক বেশি সিরিয়াসনেস থাকতো, স্কুলে সিরিয়াসনেস থেকে কলেজে সিরিয়াসনেস একটু কমলো, অ্যাডমিশনে গিয়ে আমাদের অবস্থা হয়ে গেছে এইটা। মানে আমরা মানে এরকম হয় আর কি। হ্যাঁ, মানে এরকম একটা অবস্থার ব্যাপার স্যাপার হয়ে যায়। মানে এটার কারণটা কি, এটার কারণটা হইতেছে যে স্কুলে পড়াটা আসলে কম্পারেটিভলি সহজ ছিল, যেটাই বলো না কেন। হ্যাঁ, কলেজে গিয়া তুমি বুঝতে পারছো জিনিসটা এত সহজ না। অ্যাডমিশনে গিয়ে যেটা হইতেছে তুমি কলেজে যে ফাঁকিবাজি গুলা করছো, ফাঁকিবাজি গুলো একদম ক্লিয়ারলি তোমার চোখে ধরা পড়ে আর কি। এখন মানুষজন কি লেভেলে ফাঁকিবাজি করে তোমরা বললে তোমরা মাঝে মাঝে মানে তোমরা নিজেই মানে কি বলবো, মানে তোমরা হতবাক হয়ে যাবে। মানে আমি আমি ক্লাস নিই মাঝে মাঝে আমি নিজেই হইতেছে তোমার অবস্থা হইতেছে মানে হালুয়া টাইট হয়ে যায় এরকম আর কি। ঠিক আছে, যেমন হইতেছে অ্যাডমিশনের ক্লাস নিতে গিয়ে আমাদের যা অবস্থা হয় যে তোমার রেসপন্স থাকে এইটা আর আমার রেসপন্স থাকবে হইতেছে এইটা, বুঝছো, টিচারদের রেসপন্স থাকে হইতেছে এইটা আর স্টুডেন্টদের রেসপন্স থাকে হইতেছে এইটা। স্টুডেন্ট বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ সারা 2 বছর কি করলাম, আর আমি এখানে বলতে থাকি যে মানে আর তো কোনো কিছু করা যেতেছে না আর কি। হ্যাঁ, তো এখন এখান থেকে আমাদের আসলে আহ মানে করাটা উচিতটা কি, করাটা হইতেছে উচিতটা কি, উচিতটা হইতেছে যে একবারে সবকিছু এই অ্যাডমিশনে গিয়ে পড়বো এই চিন্তাটা না কইরা, এই চিন্তাটা না কইরা তোমার আসলে এখন থেকে আস্তে আস্তে কইরা ওই গ্যাপটারে দূর করা উচিত। এবং তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে তোমাকে যদি টিচার বলে যে, অথবা তোমাকে যে বাসায় পড়ায় অথবা তোমার কলেজের টিচার যেই বলুক না কেন যে বাবা তোমার পড়াশোনাটা ঠিক হইতেছে না, অথবা ভাইয়া তোমার পড়াশোনাটা ঠিক হইতেছে না, অথবা তোমার মা বাবা যদি বলে যে না তুমি এনাফ পড়তেছো না, হ্যাঁ, তুমি কিন্তু এটাতে বিরক্ত না হয়ে তুমি আসলেও চিন্তা করবে আমি কি আসলেও যতটুকু পড়ার দরকার, যে পারফরমেন্সটা তোমার আসলে করা উচিত, তুমি কি পারফরমেন্সটা ডেলিভার করতে পারতেছো। এখন কেউ একজন মনে করো তোমার মন ভালো করার জন্য বললো যে না চিল, কোনো প্যারা নাই, কোনো পড়াশোনা করার দরকার নাই, তুমি পড়াশোনা না করে বই টিকে যাবা, ওই কথাগুলো শুনতে ভাল লাগে। হ্যাঁ, কিন্তু ওই কথাগুলো আসলে বাস্তবসম্মত না। তুমি ওই কথাগুলোকে হইতেছে ইগনোর করার ট্রাই করবা। বেশিরভাগ মোটিভেশনাল স্পিকাররা যে কাজটা করে তোমার বলে যে তোমার আহ কি বলে তোমার হইতেছে তুমি না পড়েই টিকে যাবা, ইয়াতেই টিকে যাবা, ঠিক আছে, ওইগুলা করো না। তো তার থেকে বরং তুমি হইতেছে আমি তোমাকে আবারও বলবো স্ট্রংলি সাজেস্ট করব যে হইতেছে অ্যাডমিশন থেকে এখন থেকেই ভালো করার জন্য তুমি নিয়মিত ভাবে হইতেছে পড়াশোনাটা কইরো, তাহলেই তোমার আসলে কি হয় বলো তো, তুমি অ্যাকচুয়ালি অ্যাডমিশনে কি করতে পারবা, একটা ভালো রেজাল্ট করতে পারবা। এটাই হইতেছে তোমার কথা, শেষ কথা এইটুকুই ছিল। ঠিক আছে, এখন আমরা কিছু রেইজন নেই, রেইজন নিয়ে হইতেছে আর নোমান, নোমান হ্যালো নোমান, নোমান
আচ্ছা, আজকে যেহেতু শেষ ক্লাস, সো স্টুডেন্টরা কিছু পড়াশোনা অথবা পড়াশোনার বাইরে কোয়েশ্চেন থাকতে পারে, সো তোমরা হলো হ্যান্ড রেজ করতে পারো অথবা চ্যাট বক্সে লিখতে পারো। হ্যান্ড রেজ করলে ভালো হয়, চ্যাটে লিখলে অনেক দ্রুত চলে যায়, আমরা পড়তেও পারি না। আর বাইরে হলো কি ওনারা ভিডিও অন করে